নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। 1 বছর বাদে ত্রিপুরার পুনরাবৃত্তি বাংলাদেশের বগুড়ায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত 5 জন এবং আহত 30 জন। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 30 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজ গাড়ি আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ স্নিগ্ধ আক্তার বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন মারা গেছেন। এর মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। জানা গেছে, সেউজ গাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল 5টায় বের হয়। পথের মধ্যেই সেউজ গাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত 30 জন আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর 5 জন মারা যায়। হয় যেটা রথযাত্রা মহোৎসব পালনের নির্দেশ প্রদান করেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। আর এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। বৈদিক শাস্ত্রে এবং সনাতন শাস্ত্রে আমাদের তাই বর্ণনা রয়েছে, ভগবান এই জগতে সবাইকে কৃপা করার জন্য আসেন। উনি ওনার শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন, কারণ এই জগতে সমস্ত জীব কর্মব্যস্ত থাকেন। তাই সবাই যেহেতু ওনার সন্তান বা পুত্র, তাই পিতা, পরম পিতা, জগতের নাথ, উনি সবাইকে কৃপা করার জন্য রাজপথে বেরিয়ে আসেন। এটা হচ্ছে ভগবানের করুণা বা দয়া সমস্ত জীবের প্রতি। তাই এই উৎসবে আমাদেরকে বাংলাদেশ সরকার এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, আমাদের সমস্ত বাংলাদেশে এবং সমস্ত পৃথিবীতে সবাই সহযোগিতা করেন। আমরা এই উৎসব সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করতে পারি এবং এটা আমাদের ভগবানের ইচ্ছা এবং শ্রীল প্রভুপাদের ইচ্ছা। তাই আমরা সবাইকে আহ্বান করি এই উৎসব যাতে সবাই সুশৃঙ্খলভাবে পালন করতে পারে। আর জগন্নাথ প্রতি বছরই মাসির বাড়ি। এদিকে ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দির থেকে যাত্রা শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ধর্মীয় এই উৎসব ঘিরে স্বামীবাগ ইস্কন মন্দির প্রাঙ্গণে জনঢল নেমেছিল। রথযাত্রাটি রবিবার বিকেল 3টার পর রাজধানী স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী 15 জুলাই বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইস্কন মন্দির এসে শেষ হবে উল্টো রথ। ইস্কন মন্দির ঘুরে দেখা গেছে, এদিন বেলা 2টোর পর থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সাজে আসতে শুরু করে ইস্কন মন্দির প্রাঙ্গণে। এসে উপস্থিত থাকে সনাতন ধর্মের অনুসারীরা। বেলা 3টার পর শুরু হয় রথের দড়ি টানা। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে শুরু হয় যাত্রা। রথযাত্রা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ 9 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন। শান্তন টিভি। আগরতলার প্রধান সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালে সোমবার থেকে শুরু হতে চলেছে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন চিকিৎসা পরিষেবা। রবিবার সন্ধ্যায় আগরতলা জিবি হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত পরিকাঠামোগত বিষয়গুলো খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। স্বাস্থ্য দপ্তরের পদাধিকারীদের পাশাপাশি চিকিৎসকদের নিয়ে তিনি একটি বৈঠক করেন। তিনি কথা বলেন রোগীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কিডনি প্রতিস্থাপন করতে যাওয়া প্রথম রোগীর নাম শুভম সূত্রধর।
কিডনি প্রতিস্থাপন করার জন্য 12 জনের চিকিৎসকদের একটি দল এখানে এসেছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আশা ব্যক্ত করেন আগামী দিনে এই ধরনের কিডনি প্রতিস্থাপন করার চিকিৎসা পরিষেবা আগরতলা জিবি হাসপাতালে আরও বেশি পরিমাণে ত্বরান্বিত হবে। এখানে দক্ষ নিউরোলজিস্টও রয়েছে। মণিপুর থেকে যে 12 জনের চিকিৎসকদের দলটি এসেছে তাদের সংগঠন সৃজা ফাউন্ডেশনের সঙ্গে 5 বছরের মৌ স্বাক্ষরিত হয়েছে। মণিপুরের চিকিৎসকরা নিয়মিত এখানে আসবেন। এই কিডনি প্রতিস্থাপন করতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। বলেছি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে প্রথম যে পেশেন্ট সেই পেশেন্টের যিনি রেসিপিয়েন্ট যে পেশেন্ট ওর নাম হচ্ছে শুভম সূত্রধর এবং তার মা হচ্ছে মুন্না সাহা সূত্রধর। তো আগামীকাল 8টার সময় আমি কথা বলছিলাম সৃজা ফাউন্ডেশন থেকে, ওনারা এসছেন এখানে মণিপুর থেকে, পুরো 12 জনের মতো টিম, 12 জনের একটা টিম এসছেন এখানে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি, পেশেন্ট, রেসিপিয়েন্ট এবং যিনি ডোনার ওদের সাথে ওনার সাথেও কথা বললাম। তো মানে প্রি অপারেটিভ যা যা দরকার সেইভাবে ওরা ভালোই আছে এবং আমি আশা করি প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে চিকিৎসা শুরু হচ্ছে, আমি আশা করি আগামী দিন আরও অনেক পেশেন্ট, আমার কাছে যা খবর আছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টও আছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ডক্টর দেববর্মা, ওনাদের সাথে আমি কথা বলেছি। প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে, প্রায়শই এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয়। তো ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে, ডোনারও আছে। তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে, আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে। তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে, তাছাড়া নেফ্রোলজিস্টও আছে এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে। তো সেইভাবে আমি আশা করি যে আগামী দিন এখানে 2 জন করে 2টো বিভাগে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন অ্যাভেলেবল। আর মণিপুর থেকে যে সৃজা ফাউন্ডেশন যারা এসছেন ওনারা এখন নিয়মিত আসবেন ওনাদের সাথে। মেলাঘরেও জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা করল রাজপথে, নামল ভক্তদের ঢল। মেলায় পশুরা সাজিয়ে বসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা। বলতে গেলে মেলাঘরের রথযাত্রা ঐতিহ্যবাহী রথযাত্রা হিসেবেই পরিচিত। সুদূর প্রাচীনকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মেলাঘরে ছুটে যেত রথযাত্রার অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। এই প্রথা আজও অব্যাহত রয়েছে। রথযাত্রার এই পুণ্য দিনে মেলাঘর সহ পার্শ্ববর্তী বিভিন্ন প্রান্ত থেকে এদিন ভক্তরা ঢল নামায় এখানে। রথের দড়িতে টান দেওয়ার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রথে চড়ে এদিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা রওনা হন বৃন্দাবনের গুন্ডিচার মাসির বাড়ির উদ্দেশ্যে। 58 ফুট উঁচু রথকে মূল মন্দির থেকে 400 মিটার পথ অতিক্রম করে মাসির বাড়িতে গিয়ে পৌঁছতে সময় নেয় প্রায় 1.5 ঘন্টা। বিকেলে প্রায় 4:55 থেকে অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে। জগন্নাথ দেবের এই রথযাত্রায় সামিল হওয়া ভক্তদের মধ্যে বয়সের কোনো বালাই ছিল না। পুরুষ মহিলা সহ একেবারে 8 থেকে 80 প্রত্যেক ভক্তের মধ্যে সমান উৎসাহ লক্ষ্য করা গেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাঠের চারপাশে আমাদের নো এন্ট্রি লাগানো আছে, কোনো রকমের গাড়ি বাইক এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না এবং বিভিন্ন রকমের
প্রান্ত থেকে দোকানিরা এখানে আসেন মেলায় পসরা সাজিয়ে বসার জন্য। রকমারি পসরা সাজিয়ে বসেন তারা। মেলায় কিরকম বিক্রি আছে? কবে আইছেন এখানে? এক কথায় বলা যেতে পারে এদিন ভক্তদের ঢলের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হলো। এই রথযাত্রা অনুষ্ঠানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য বিধায়ক কিশোর বর্মন, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বাড়ি মন্দির কর্তৃপক্ষ যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলেছে। দড়ি টানার সময় পা ফসকে গিয়ে আহত হয়েছেন দুজন মহিলা। তাদেরকে পাঠানো হয়েছে মেলাঘর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শান্তন টিভি। যারা রাস্তা দিয়ে হাঁটবেন তারাই রাস্তা পরিষ্কার করবেন, এই বক্তব্য ধর্মনগর মহকুমার কদমতলা আরটি ব্লকের অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের এই উদ্ভট বক্তব্য শুনে ব্রজেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। কদমতলা আরডি ব্লকের অন্তর্গত ব্রজেন্দ্রনগর গ্রামকে মডেল গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই মডেল গ্রামের রাস্তার চিত্রটা দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা। বাম আমলই হোক কিংবা গেরুয়া আমলই, কোনো আমলেই রাস্তা সংস্কারের কাজে হাত দেয়নি জনপ্রতিনিধিরা। এই পথ ধরেই ৩ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চলাচল করেন। গত কয়েকদিন আগে বৃষ্টিতে ধস নেমে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে শাসক দল দ্বারা পরিচালিত। গ্রাম প্রধানের দায়িত্ব পালন করছেন মহিতোষ দাস ওরফে শঙ্কর। গ্রামবাসীদের অভিযোগ, এই ধস নামার পর মাটি পরিষ্কার করে রাস্তাটি সংস্কার করার জন্য এই গ্রাম প্রধান মহিতোষ দাসের শরণাপন্ন হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রাম প্রধান নাকি গ্রামবাসীদের জানিয়েছেন, যারা রাস্তা দিয়ে হাঁটবেন তারাই রাস্তা পরিষ্কার করবেন। এই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ার কারণে ছাত্রছাত্রীরা ব্রজেন্দ্রনগর কলোনি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পর্যন্ত যেতে পারে না। চলাচল করতে গিয়ে একজনের হাত পর্যন্ত ভেঙে যায়। কিন্তু এরপরও গ্রাম প্রধান তার উদ্ভট বক্তব্য পেশ করে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। অসুস্থ রোগীদের কাঁধে করে নিয়ে চলাচল করতে হয় এই পথ ধরে। গাড়ি তো দূরের কথা, বাইক পর্যন্ত নিয়ে যাতায়াত করা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবস্থা আছিল বিজেপি আবার পরে একটু শান্তি দিল, আবার এই অবস্থা রাস্তার মধ্যে ছাগল গরু হয় না, আত্মীয়জন আমরা বাড়িতে আইলে আমরা মানুষ না গরু, এরকম অবস্থা দেখে আমরা মিশা করি না সত্যি হইয়া। এর পরে রাস্তাঘাটে একটু জল নাই, যেদিকে খাজ হচ্ছে ও এদিকেই খাজ করায় না, এদিকে কোনো খাজও হয় না। কিভাবে এরকম বাস করতাম এই সংসার? না আছে জল, না আছে রাস্তা, আর তো আমরা কিছু চাই না। কোন গ্রাম পঞ্চায়েত? আমরা এটা বর্ণনগর গ্রাম পঞ্চায়েত ৪ নম্বর ওয়ার্ড। সব ওয়ার্ডও এইরকম, এই জঘন্য রাস্তা কোনো ওয়ার্ডের মধ্যে নাই। এই ওয়ার্ডটা এত জঘন্য ওয়ার্ড। প্রায় ২৫ বছর ধরে দিয়া আমরা ওই রাস্তাটা দিয়ে আমরা আসা যাওয়া করি, আসা যাওয়া, কিন্তু একটা মানুষের এই রাস্তাটা দেখে না। সিপিএমের আমলা, এখন দেখেন বিজেপি আইছে, বিজেপির আমলা আমরা রাস্তা খাজ নাই। এই আমরা এই রাস্তা দিকে কিরকম মাটিতে আপনারা কইন। এটা সমস্যা হয়েছে, আমরা চলাফেরার লাগে খুব অসুবিধা হয়েছে, কেন গত বৃষ্টিতে 10টা পড়ছে। আমরা প্রধান সাহেবকে ফোন করিয়া কইছে যে আমরা এখানে 10টা পড়ছে, 10টা আপনি উঠাইয়া দেন। এনে কইছে যারা আটিয়া যাইব মানে এরা উঠাইব, আমার কাছে টাকা পয়সা নাই, এখন ফান্ড নাই। কে কইছে প্রধান মহিতোষ দাস। এটা কোন পঞ্চায়েত? এটা ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? ৪ নম্বর ৪-৩। এটা হলো ৪, এটা হলো ৩। মানে 10 কি ৪-৫ আর কি। 10 কি একটা পড়ছে না কয়টা? ওইখানেও তো দুইটা আছে, সামনে আরো আছে, অনেক দূরে আছে। তো আজকে থেকে কি মানে কাজ শুরু করছেন? আমরা আজকে থেকে কাজ শুরু করি, পোলাপান স্কুলে যাইতে পারে না, ও একজন আছে, ওই দেখেন পড়িয়ে হাত ভাঙছে। রবিবার গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে এই রাস্তা সংস্কারের কাজে হাত চালান। মডেল গ্রামের এই যদি হয় অবস্থা, তাহলে বিষয়টা যে সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। মডেল গ্রাম নাকি কঙ্কালসার গ্রাম, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। শান্তন টিভি। ত্রিপুরার আনারস বর্তমানে বিশ্ববিখ্যাত, এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। দৃষ্টান্ত স্বরূপ তিনি জাপানের তথ্য তুলে ধরেন। জাপানে আনারসের কদর খুব বেশি, যা মন্ত্রী নিজে দেখেছেন।
ত্রিপুরায় প্রথমবারের মতো আম উৎসব পালিত হয় ডুম্বুরের নারকেল কুঞ্জে। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই আম উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার আনারস বিশ্ববিখ্যাত, জাপানে এর কদর অনেক বেশি, যা মন্ত্রী নিজে দেখেছেন। আনারসের পাশাপাশি ত্রিপুরার আদারও চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। উৎপাদিত ফসলের সঠিক মূল্য যাতে কৃষকরা পায়, এটাই ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য। মন্ত্রী রতনলাল নাথ এদিন পর্যটন ক্ষেত্রগুলো তুলে ধরেন। বলেন, ত্রিপুরা সরকার পর্যটনের ক্ষেত্রে পর্যটকদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে, যার কারণে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলো বিশ্ববিখ্যাত হয়ে উঠতে শুরু করেছে। দৃষ্টান্তস্বরূপ ঊনকোটির তথ্য তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন, 2018 সালের আগে কোন সংসদে ত্রিপুরার কথা উত্থাপন করেছে কিনা সেটা তার জানা নেই। তবে 2018 সালের পর সাংসদরা সংসদে ত্রিপুরার কথা তুলে ধরেছেন, যার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে নিজে প্রমোট করতে শুরু করেছেন। আমার দপ্তর স্ট্যান্ড বাই দাঁড়ানো আছে, আমি দেরি আর করে রাখি, আসতে হবে আপনাকে থাকছে না, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রোডাক্ট আইটেম, এই যে ফিশারি মাছের যে চাটনি আচ্ছা মাছের আচার আমি কিন্তু দেখি, এটা কিন্তু আজকে শুধুমাত্র আম নয়, আমের চারানোর দাম কত? 200। আমি অলরেডি 200-300 আছে। আমি নিজেই বলছি যে আমার ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানেও এখানে ভ্যারাইটি গাছ আমরা কিনে নিয়ে যাব, সেখানে লাগাতে হবে। অর্থাৎ জায়গা খালি রাখবেন না, আগে রাখুন। 18 পর থেকে এত আমের উৎপাদন কেমন? গন্ডা 200 তো আগেও ছিল, গন্ডা ছড়া আগে ছিল, এখন গন্ডা 200 হয়েছে, ভালো কথা। জায়গাটা তো ছিল, কেন প্রশাসন হলো না? পরিবেশ করতে পারেনি। আগে বর্তমান সরকার, আজকে কেন্দ্রীয় সরকার সহযোগিতায় এডিসির মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে আমরা একের পর এক ডেভেলপমেন্ট করে যাচ্ছি। এটা খুব প্রয়োজন। এই শুধুমাত্র আরো লোক আসবে, আমি নিজে গিয়ে প্রেস করবো আগরতলা। আম উৎসবকে কেন্দ্র করে এখানে বসা বিভিন্ন আমের স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অতিথিরা। বিভিন্ন ধরনের সুস্বাদু এবং রসালো আম উপস্থাপন করা হয় এখানে। কৃষকদের জ্ঞান বৃদ্ধির জন্য একটি কেন্দ্র খোলা হয়। মন্ত্রী রতনলাল নাথ এদিন কৃষকদের মধ্যে ট্রাক্টর তুলে দেন। শান্তন টিভি। শিক্ষার দাবিতে সারা দেশের সাথে রাজ্যেও আন্দোলন চলবে, কারণ শিক্ষা ক্ষেত্রে সরকার সংকট নামিয়ে আনার চেষ্টা করছে। রবিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। রাজ্যের বিদ্যালয়গুলি ড্রাগসের কারখানা হিসেবে তৈরি করছে সরকার, কারণ বিদ্যালয়গুলিতে রাতের বেলা চলছে অবাধে ড্রাগসের আসর। অপরদিকে শিক্ষক শিক্ষিকার সংকট বিদ্যালয়গুলিতে, বহু স্কুলও বন্ধ করে দিচ্ছে। গোটা রাজ্যকে এক অস্থির পরিবেশের মধ্যে ফেলে দিতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। এর বিরুদ্ধে গোটা দেশের সাথে রাজ্য আন্দোলন অব্যাহত থাকবে এসএফআই এর। রবিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 10 দিনে দেশের শিক্ষা ব্যবস্থায় সংকট নেমে এসেছে। নেট থেকে শুরু করে নিট পর্যন্ত ব্যাপক কেলেঙ্কারি সামনে উঠে এসেছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার স্বপ্ন পূরণে বড়সড় ধাক্কা লেগেছে। তারপর কেন্দ্র সরকার সমস্ত কিছু আড়াল করার চেষ্টা করেছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়ম নীতিতে ব্যাপক ত্রুটি থাকার কারণে এ ধরনের কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। এর জন্য দায়ী করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। আরও দাবি করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির দায়িত্বে দেওয়া হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাদের। তাদের কারণেই আজকে নিয়ম নীতি লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতি সামনে উঠে এসেছে বলে দাবি করেন তিনি আরো বলেন, সরকারের এই ভুল সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, সরকারের এই ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্তে উচ্চশিক্ষার ক্ষেত্রে গরিব অংশের ছেলে মেয়েদের পড়াশোনা করার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। তাই দাবি জানানো হচ্ছে অবিলম্বে এমসিএ কে বাতিল করতে হবে। স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা তাই দেখলাম এই কোচিং সেন্টারগুলোতে কারা পড়াশোনার সুযোগ পাচ্ছে, যাদের বাবা মার পয়সা আছে তারাই সুযোগ পাচ্ছে। গরিব ঘরের সন্তান শিক্ষার আলো থেকে তারা শিক্ষার এই যে কম্পিটিশন থেকে তারা দূরে সরে যাচ্ছে। এবং এটা যেমন উচ্চশিক্ষায় হচ্ছে, এখনো পর্যন্ত কবে পরীক্ষা হবে কিচ্ছু জানা যাচ্ছে না।
এবং সেই জন্য আমরা এসএফআই থেকে গোটা ভারতবর্ষে ডাক দিয়েছিলাম, 4 তারিখে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু তার আগে লাগাতার প্রতিবাদ এবং মেলের মাধ্যমে সরকার থেকে জানতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, মেল পাঠানো হয়েছিল, কোনো জবাব মেলেনি। তারপর আমরা সেখানে দাঁড়িয়ে এখানে গোটা দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে এই আরএসএস এবং কর্পোরেটের ছাত্র মারা নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম 3 তারিখ, এবং তারপর 4 তারিখে ধর্মঘট। এখন আমরা বলেছি তারপর এই যে আরএসএস যে নীতিগুলো নিয়ে চলছে, কর্পোরেটের যে নীতিগুলো নিয়ে বিজেপি সরকার চলছে, তার জন্য গোটা দেশে মানুষের কাছে আমরা পৌঁছাবো। দাবি হচ্ছে আমাদের যেগুলো রয়েছে, তখনও যে দাবি ছিল এখনো যেটা রয়েছে, এই এনডিএ কে বাতিল করতে হবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে। সেন্ট্রাল আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দীপ সহ অন্যান্যরা। শান্তন টিভি। আবারও নিশিকুটুম্ব হানা দিল ধর্মনগর মহকুমার নয়াপাড়ার প্রগতি রোডের বাসিন্দা প্রয়াত দীপক দেবনাথের বাড়িতে। প্রয়াত দীপক দেবনাথের স্ত্রী প্রণতি দেবনাথ গত 2 মাস ধরে বহিরাজ্যে মেয়ের বাড়িতে রয়েছেন। বাড়ি ফাঁকা থাকায় কৈলাসহরস্থিত বড় মেয়ের জামাই রূপেশ দেবনাথ মাঝে মাঝে এসে বাড়িটি দেখভাল করে চলে যেতেন। রূপেশ দেবনাথ গত 27 জুন ধর্মনগরে এসে তাঁর শাশুড়ির বাড়িটি পর্যবেক্ষণ করে গিয়েছিলেন। এরপর 7 জুলাই অর্থাৎ রবিবার তিনি এই বাড়িতে এসে দেখতে পান বাড়ির পেছনের দরজাটি ভাঙা, ঘরের ভেতরে লন্ডভন্ড হয়ে রয়েছে। তিনি ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করেন। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। গোটা ধর্মনগর মহকুমা জুড়ে এই মুহূর্তে ক্রমবর্ধমান চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। আজকে আমার ওয়াইফের নিয়ে আমি আইসি একটার সময় আয়া যথারীতি সামনের দরজা দিয়ে আমি ঢুকতেছি। ঢুকতে গিয়ে 4টা তালা খুলছি। খোলার পরে ভিতরে দিকে জিনিসপত্র ছানা মারা দিকে আমি ভয় পাইয়া দরজাটা লাগাই দিয়েছি। লাগাইয়া আবার ক্ল্যাম্প লাগাই দিয়েছি, স্লাইডিং ক্ল্যাম্পটা আবার বন্ধ করেছি। তারপরে আমি ঘুরিয়া পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছি। আইয়ার সাথে দেখছি এই যে দরজাটা ভাঙ্গা আর এইভাবে শুধু বন্ধ করা। তারপরে তো এই দরজা দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আস্তে আস্তে বিস্তারিত দেখলাম বাড়ির অবস্থা খুব খারাপ, সব জিনিসপত্র লুটপালট, টিভিটা নাই। আর কি কি নিচে আমি কইতে পারতেছি না, আমার শাশুড়িও এখানে নাই, ফোনে তাই না, বয়স্ক মানুষ সবকিছু কইতে পারতেছি না। আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে 5 জুলাই থেকে এই আন্দোলন গোটা রাজ্যে শুরু করা হবে। রবিবার মেলার মাঠে স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস। মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। রবিবার মেলার মাঠে স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন, রবিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা চর্মশিল্পী সমিতি, ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি, ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের সভা থেকে সম্মিলিতভাবে ত্রিপুরা তপশিলি অংশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর জন্য 5 দফা দাবি চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ বিশেষ উদ্যোগ নিয়ে পূরণ করা, এর সাথে সংরক্ষণের নিয়ম অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ লক্ষ্য করা গেছে গত 6 বছর যাবৎ বিভিন্ন দপ্তরগুলিতে শূন্য পদ পূরণ হচ্ছে না। বিশেষ করে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। যেমন টেট উত্তীর্ণ যুবক যুবতীদের নিয়োগ করা হচ্ছে না। এছাড়াও রাজ্য পুলিশে ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে। ফলে যুবক যুবতীরা চরম হতাশাগ্রস্ত। তাদের নিয়ে প্রতারণা করছে সরকার। অপরদিকে টুয়েব ও রেগার কাজ রাজ্যের শহর ও গ্রামগঞ্জে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা। ফলে মানুষ আর্থিক অভাব অনটনে ভুগছে। তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হবে প্রতিশ্রুতি অনুযায়ী 340 টাকা রেগা মজুরি করা এবং 100 দিনের কাজের ব্যবস্থা করার। কারণ লক্ষ্য করা যাচ্ছে কাজের অভাবে মানুষের আর্থিক অভাব অনটন বেড়েছে। এতে মানুষের খাদ্যের অভাবে না খেয়ে মরার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এসসি এসটি রিজার্ভেশনের যে নিয়ম সেটা মেনেই সেটা করতে হবে। আমরা এটা লক্ষ্য করেছি এই বিজেপি নেতৃত্বে এই সরকার আসার পর থেকে গত 6 বছর যাবত সরকারি দপ্তরগুলিতে চাকরি নেই। চাকরি নেওয়ার নাম করে বিভিন্ন সময় বিজ্ঞাপন বের হচ্ছে,
দরখাস্ত নিচ্ছে, তার সঙ্গে এই টাকা পয়সা নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, তারপরে 6 মাস পর 1 বছর পর হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে এই লোক নেওয়া হবে না, এটা স্থগিত করা হয়েছে। এইভাবে বিভিন্ন দপ্তরে শিক্ষক পদের জন্য তাই করছে, ট্যাট দিয়েও সেখানে চাকরি পাচ্ছে না, স্কুলগুলি শূন্য হয়ে আছে, অথচ লোক শিক্ষক নিয়োগের কোনো এছাড়াও অন্যান্য দপ্তর যেমন পুলিশে আছে, ফায়ার সার্ভিসে আছে, পঞ্চায়েতে আছে, জিআরএস এর ক্ষেত্রে আমরা দেখেছি, বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি, নানা দপ্তরে এই লোক নেওয়ার বিজ্ঞপ্তি জারি করার পরেও লোক নেওয়ার বিষয়ে তারা এই সমস্ত কাজগুলি করছে না। ফলে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে চরম হতাশার মধ্যে আছে। দ্বিতীয়ত, স্কুল বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত অবিলম্বে সরকারকে প্রত্যাহার করতে হবে। পূর্বের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 961টি স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে আবার জেলা ভিত্তিক স্কুল বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চলছে। এতে গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে। তাই এর প্রতিবাদ জানিয়ে সরকারকে বাধ্য করা হবে সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য। বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের ছেলে মেয়েদের জন্য পড়াশোনা করার সুযোগ করে দিতে স্কুলের সংখ্যা বাড়ানো হয়েছিল, যার ফলে সাক্ষরতার হার রাজ্যে বেড়েছিল এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে, যার কারণে তারা স্থানীয় স্কুল ছেড়ে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে স্কুলে গিয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের পরিবার প্রতিদিন গাড়ি ভাড়া জোগাড় করে দিতে পারছেন না। এই সংকটে পড়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তাই স্কুল বন্ধ না করে এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে অর্থ আদায় বন্ধ করে শিক্ষার সুযোগ করে দিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার জন্য। তৃতীয় দাবিটি হলো স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবার মান উন্নয়ন করতে সরকার যাতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করে। এছাড়াও পানীয় জল, রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যা নিয়েও দাবি জানানো হবে সরকারের উদ্দেশ্যে। আগামী 12 জুলাই থেকে হবে এই আন্দোলন। এদিন সকাল 11টার সময় আগরতলা শহরে একটি মিছিল সংগঠিত করা হয়। তারপর সারা রাজ্যে এই আন্দোলন অনুষ্ঠিত হবে। এই আন্দোলনে সকলকে শামিল হতে আহ্বান জানান সুধন দাস। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, সেচ যা ছিল এগুলি অব্যবস্থায় ভেঙে পড়েছে, খারাপ অবস্থার মধ্যে চলে গেছে। শিক্ষক স্বল্পতায় একেবারে প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত ভুগছে। এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়েই আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য আগামী 12 জুলাই থেকে এই আন্দোলনটা আমরা শুরু করছি। আগামী 12 জুলাই 11টায় আমরা আগরতলা শহরে আমরা এটা মিছিল করব, সেখানে এই আন্দোলন কর্মসূচি আমরা নিয়ে যাব। তারপরে সারা রাজ্যে আমরা এই আন্দোলন করব। এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি যাতে এই আন্দোলনে সামিল হয়। রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যের গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে আমরা এই আন্দোলনে অগ্রসর হচ্ছে। আমরা এটাও জনগণের কাছে দাবি রাখছি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে দুর্নীতি তার বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তন টিভি। রবিবার বিকেলে ভক্তদের উপস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় নতুন বাজার সুকান্ত কলোনিতে। এদিন সকাল থেকে নতুন বাজার সুকান্ত কলোনি জগন্নাথ আশ্রমে ছিল চরম ব্যস্ততা। ধর্মীয় রীতিনীতি মেনেই এই উৎসবে সামিল হলেন জাতি জনজাতি অংশের মানুষ। রবিবার বিকেল 4টা নাগাদ জগন্নাথ আশ্রমে ভক্তরা রথের দড়িতে টান দেয়। এই রথযাত্রা নতুন বাজার আশ্রম চৌমুহনী হয়ে নতুন বাজার বাঙালি পাড়া লোকনাথ আশ্রমে যায়। এই জগন্নাথ রথটি 7 দিন লোকনাথ আশ্রমে থাকবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি
দায়বদ্ধতাই যার ঐতিহ্য।